নমস্কার দর্শক বন্ধু, নিশ্চয়ই শীতের মরশুমে সকালবেলায় গরম চা দুঠোটের মাঝে নিয়ে মনে মনে ভাবছেন কখন যেন দেখবো সাতকাহন, তাই তো? একদম এসে গিয়েছি কিন্তু আমরা। সুপ্রভাত, ভালো থাকবেন। সারা দিনের মতো আপনাদের পাশে আমরা আছি। আজকের কবি আড্ডায় সাতকাহন পরিবারের দুজন সদস্যকে আমরা পেয়েছি। একদিকে গানের জমজমার অনুষ্ঠান, আর অন্যদিকে বাপ্পাদার কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, যে শব্দগুলো তুলে এনে একটা মালা তৈরি করা, সেতু বন্ধন তৈরি করা। আর আমরা কিন্তু একদম হাঁটছি হাঁটছি হাঁটছি, সেই কবিতার জগতে হাঁটছি। একটু পরিচয় করে দিই, না হলে তো একদম অজানাই থেকে যাবে। না ভাবছেন একটু পরে বললে ভালো হবে? না, এখনই বলবো। সঙ্গীতজ্ঞ, আমাদের জামালপুরের বাসিন্দা, আমাদের শ্রাবন্তী দত্ত। সুস্বাগতম সাতকাহনের পরিবার থেকে, অনেক অনেক অভিনন্দন। আর দেখুন কত রোমান্টিক মুখ আমাদের দাদা অনুপম দত্ত, কিন্তু কবিতায় বাপ্পাদা। তাকেও আমাদের সাতকাহনের তরফ থেকে অনেক অনেক কবিতার ভালোবাসা, ধন্যবাদ। নমস্কার, সাতকাহনের সমস্ত পরিচালক মণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা এবং পাঠকদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে দ্বিতীয় পর্যায়ে সাতকাহনের অনুষ্ঠানে যোগদান করতে পারার জন্যে আমি নিশ্চিতভাবে আনন্দ লাভ করছি, এবং সেই আনন্দটা আমি সকলের সঙ্গে সমানভাবে আমাদের কবিতা এবং গানের মাধ্যমে ভাগ করে নিতে চাইছি। একদম। আর এর পাশে কিন্তু আমাদের শক্তপোক্ত খুঁটি চ্যানেল ভিশন টেলিভিশন। চ্যানেল ভিশন টেলিভিশনের সকলে যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, তাদেরকেও আমাদের সাতকাহনের তরফ থেকে অভিনন্দন। অবশ্যই তারা তো সবসময় আমাদের আছেন, টেকনিশিয়ান থেকে শুরু করে সমস্ত কর্মচারী সবাইকে আমাদের সাতকাহনের একটা পরিবারের মতো আমরা দেখি সবসময়। ধন্যবাদ আপনাদের সকলের তরফ থেকে। আমরা একটু সঙ্গীতে চলে যাই অনুপম দা। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সঙ্গীত দিয়ে শুরু হওয়াটা ভালো। আমাদের এই অনুষ্ঠানের সাতকাহনের চেয়ারপারসন বিশিষ্ট লেখিকা কৃষ্ণা বসু। কৃষ্ণা বসু বলে থাকেন যে কোনো অনুষ্ঠানের প্রথমে সূচনা সঙ্গীত। আমরা ইতিমধ্যেই আপনারা জানেন, এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলে দিই, আমার এই দুটি কাব্যগ্রন্থ, প্রথম দুটি কাব্যগ্রন্থ তবে আয়চলে এবং শুধু তোর জন্যে, এই দুটি কাব্যগ্রন্থই কৃষ্ণাদির হাত থেকে প্রকাশ পেয়েছিল। বাহ, উদ্বোধন অনুষ্ঠানে খুব কষ্ট লাগছে। কৃষ্ণাদি আমাদের টেলিভিশনের সমস্ত সময় প্রতিদিন আমাদের প্রোগ্রামে থাকেন, প্রতিদিন থাকেন, কিন্তু করোনা পরিস্থিতির কারণে কৃষ্ণাদি একটু বয়স বেড়ে গেছেন। কৃষ্ণাদি প্রতিদিন আমার সঙ্গে যোগাযোগ রাখেন। কৃষ্ণাদি আমাদের শ্রুতি সম্মেলন হচ্ছে টেলিভিশন কনফারেন্সে, টেলিফোন কনফারেন্সে, কিন্তু টেলিভিশনে আসার মতো মানসিকতা এখনো কৃষ্ণাদি তৈরি হয়নি, কারণ করোনার জন্য একটু ভয় আতঙ্ক ভিতরে কাজ করছে। নইলে আমাদের দুর্ভাগ্য, আমরা পাইনি কিন্তু পেতাম। তবুও আমরা তাকে সুস্থতা কামনা করি। আমাদের মধ্যে আগামী দিন আবার ফিরে আসবে। তিনি আমাদের কাছে কাব্য সাহিত্যের জগতে একজন পরম সম্পদ, উজ্জ্বল নক্ষত্র। সেই সম্পদকে বাঁচিয়ে রাখা বা তার একটা অনেক দীর্ঘ জীবনের কামনা বা প্রার্থনা করা। কলকাতার পথে হাঁটার যে শক্তিটা কৃষ্ণাদি কিন্তু আমাকে অনেকটাই জুগিয়ে যাচ্ছে। এটা একটা ভালো দিক বলে মনে করছি। যাই হোক, আগামী দিন অবশ্যই আমরা আবার একত্রিত হব, আবার অনুষ্ঠান করব। আমরা একদম অবশ্যই থাকবেন। আমরা শুনি সঙ্গীত শ্রাবন্তী দত্তের কাছ থেকে। শুরু করি। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, ফুলের মালা দীপের আলো ধূপে ধোয়া পিছ
দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি। আছে তোমর তৃষা কাতর আপন আখি। কাজ কি আমার মন্দিরেতে আনাগোনায় পাতব আসন আপন মনের একটি কণায়। সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। সাতকাহনের পরিবারের তরফ থেকে আরেকবার অভিনন্দন। সত্যিই তো, কোথায় যেন সেই নীল আকাশের নিচেই সাদা মেঘগুলো ছুটে বেড়ায়, আবার ভাবলে অনেক রকম ছবি হয়ে ওঠে। শ্রাবন্তীর গানগুলো কিন্তু ঠিক তাই। আমার চোখ দুটো বারবার মনে হচ্ছে সেই ভাসমান মেঘের কাছে ছুটে বেড়াচ্ছে। সঙ্গীতের সুর যেন আমার মনকে ভরিয়ে দিচ্ছে। আর আপনারা পাঠক যারা আছেন বলছেন, এক কাপ চা শেষ হয়ে গেল, আর এক কাপ দাও না, খেয়ে দেখি। তাই তো দাদা? একদম ঠিক। আমরা একটু নতুন শব্দে ফিরে যাই, নতুন আঙ্গিকে ফিরে যাই। আমাদের প্রিয় বাপ্পাদা কবিতায় ইতিমধ্যে শুধু সারা বাংলায় নয়, অনেক পত্র পত্রিকায় তার কবিতা আমরা দেখতে পাই। আর টেলিভিশনের পর্দায় শুনবেন তার কণ্ঠস্বর, তার নিজের লেখা কিভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে হয়, তার উদ্যম সাহসিকতা আমাদেরকে সমৃদ্ধ করেছে। সেই দাদা বাপ্পাদার কবিতা শুনে নেব। অনুপম দত্ত। নমস্কার। আমি কিছু কথা কবিতা শুরু করার আগে বলতে চাই। আমি প্রথম পর্যায়ে 90 দশকের লেখা আমার প্রথম কাব্যগ্রন্থ তবে আয় চলে থেকে কবিতা শুনিয়েছিলাম। তো সময়ের সঙ্গে সঙ্গে বদলায় ভাষা, বদলায় ভাব। তো সেই হিসেবে আমি কয়েকটি লাইন বলে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ শুধু তোর জন্য থেকে কবিতা শোনাবো। কথাটা হচ্ছে, বন্দুক দরকার নেই আর, তাতেও ঠিকঠাক লাগিয়ে দিতে পারি তাক। সময়ের বয়স বাড়লে বদলায় ভাষা, বুক পকেটে কলমটাই শুধু থাক। একদম। তো যাই হোক, আমি এটাই তো কবির ভাবনা, এইটাই তো গোটা সমাজ পরিবর্তন করতে পারে কবি সাহিত্যিকরা। শুধু তোর জন্যে কাব্যগ্রন্থ থেকে আমি একটি জীবনের দর্শন বোধ নিয়ে লেখা কবিতা চেষ্টা করছি। জন্মান্তর, কবিতার নাম জন্মান্তর। জন্ম বৃত্তান্তের গল্পগাথা পুরে পুরে অঙ্গার, অনিবার্যভাবে রূপান্তরের চৈতন্য সমূহ ছায়ার গভীরে, দিনান্তের রোজ নামচা যন্ত্রণা বুকে এ শতাব্দী কান্নার। আয়নার মুখোমুখি নিজেকে দেখি, জন্মান্তর লেখা আছে মরণের সংক্ষিপ্ত সারে। আলোর পিছনে গভীরতর অন্ধকারে আততাই হাহাকার। শীতদ্বারা বেশ শীতল নদী, শুনে শুনে পুনর্জন্মের গল্প কথন, বেহিসেবি লোভ লালসায় ফিরে আসার ইচ্ছে বারবার। উপপাদ্য মিলে গেলে জীবন বৃত্তির রহস্য উন্মোচন। স্বপ্নের গভীরে বেসামাল পূর্বপুরুষ, জন্মজাত সূত্র মেনে প্রজননের গোপন যৌনতা, পুনর্জন্মের অভিলাষে আধারের জঠরে আলো ভ্রম চৈতন্য বেহুশ। পৃথিবীর দায়বদ্ধতা বুকে সৃষ্টির অবান্তর ভনিতা, তবুও আলো হাওয়া জল মাটি মেখে মেখে উপলব্ধির গর্ভ থেকে জন্ম নেবে বৈভবী এক আলো। ব্রহ্মাণ্ড আর মানুষের সক্ষতা চেকে চেকে পুনর্জন্ম,
হয়তো নিশ্চিহ্ন হবে সব কালো। উন্মাদনার মত্তমাতন, জন্মরূপান্তর, শত জন্মের দ্বিধা নিয়ে নত জানু আজ বোবা ঈশ্বর। অনুপম দা, বোবা ঈশ্বর, পাঠক মনে মনে ভাবছে, খুঁজে বেড়াচ্ছে, একটু বিশ্লেষণ। আসল কথা, এটাকে যদি বিশ্লেষণ করতে যেতে হয়, সেই আমি জানি না সেই দৃষ্টতা দেখানো উচিত হবে কিনা, বা আমি সেইভাবে না, আমরা সকলেই জানি যারা হ্যাঁ। ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বর ঈশ্বরকে আমরা যারা ভক্তি করি, কোথাও একদম। কোথাও সে বোবা। আচ্ছা, আমরা সাধারণ মানুষ সেটাই ভেবে থাকি যে যখন ঈশ্বরের কাছে আমরা পৌঁছই, ঈশ্বর একটা অস্তিত্ব আমার কাছে, একটা সর্বময় অস্তিত্ব, একটা শক্তি বলতে পারি, একটা শক্তি, একটা পাওয়ার বলতে একটা পারি, পাওয়ার, যেখানে- একটা ইউনিভার্সাল পাওয়ার, একদম। অলমাইটি। হুম, হুম, হুম। কিন্তু আমরা স্বাভাবিকভাবে ঈশ্বর বলতে যেগুলো বুঝি, যে জিনিসগুলোকে বুঝি, এবং তার কাছে আমাদের শুধু প্রার্থনাটাই পৌঁছে, দাও 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 দাও। একদম একদম। এবং যখন আমরা আপদে পাই না, বিপদে আমরা দাও দাও দাও, একদম। যখন পাই না তখন মনে হয় যে এ তো বোবা, একদম ঠিক, তাই না? একদম। তো শুধু আমাদের ঈশ্বর নয়, এই যে এই একদম কবিতার মানে মধ্যে, মানুষগুলো, আমাদের হ্যাঁ, আমাদের এই চারপাশের কবিতার মানুষগুলো মধ্যে আমরা এই জীবনের যত দুঃখ, যত যন্ত্রণা, যত জ্বালা পেলাম না বলে আবার একটা জন্ম নেব ভাবছি, ঠিক। কিন্তু সেই জীবনেও কি ঈশ্বর কি সেটা পূরণ করবে? একদম তাই তো বোবা সঠিক কথা ঈশ্বর। অনুপম দা, কিন্তু এখানেই জীবন বোবা মানেই- ঈশ্বর। হ্যাঁ, জীবন মানেই তো ঘাত প্রতিঘাত, একদম। জীবন মানেই তো এসব কিছু নিয়ে জীবন, একটা সরল রেখার মতো জীবন চলতে পারে না। তো এইটা বক্ররেখারও প্রয়োজন আছে। ঘাত প্রতিঘাত, আঁকা বাঁকা পথ না হলে সম্পূর্ণতা পায় না আমার মনে হয়। আলপথ ভেঙে যে হ্যাঁ। একটা বট বৃক্ষের মানে নিচেই ছায়া খুঁজে নিয়ে আঁচল পেতে বসা, অবশ্যই, আর কখনো বাদামের হকারকে ডেকে নিয়ে যে দাদা একটু বাদাম দিন, আঙুলে আঙুল ছুঁয়ে বাদামের খোসা ছড়ানো, সত্যি পাঠক বন্ধু, দর্শক আপনারা নিশ্চয়ই জানেন এর তো মধ্যে এই কত বোবা রোমাঞ্চিকতা ঈশ্বরের হতে পারে। ব্যাপারটায় আমি আরো 4টে লাইন বলছি, যেমন একটা একদম, ছোট্ট ক্লিপ একদম। আগে বললাম। তারপর আমি সাত বদল করবো। জীবনের সব যুদ্ধ তো অভিমান, শেষ কথা বলে নিষ্পাপ বিদ্রোহ, নিজেই দ্রোণ হয়ে উঠি, নিজেই একলব্য, তাই আঙুল কেটে ফেলাটাই ভবিতব্য। আধার সংবেদনশীল হলে জেগে ওঠে সন্ন্যাসী মোহ, দাতব্য হাসি মুখে নিশ্চুপ ঈশ্বর বিগ্রহ। বাহ, নতুন শব্দের মধ্যে একটি দাতব্য। সত্যিই তো, আমি একজন সাহিত্য চর্চা করে যাওয়ার মাঝে এই শব্দগুলো পাঠক বন্ধু নিশ্চয়ই আমাদের সকলকে ভাবিয়ে তোলে অনুপম দার, অর্থাৎ বাপ্পাদার কবিতায়। সত্যি ধন্যবাদ সাতকাহনের তরফ থেকে। একটু বদল হোক, আর একটা কবিতা শুনে নি আমরা, একদম ঠিক আছে। শুধু তোর জন্য বইটা, শুধু তোর জন্য কবিতা, শুধু তোর জন্য কবিতাটাই শুনি একদম। আমরা, শুধু তোর জন্য বইটা থেকে শুধু তোর জন্য কবিতাটাই শুনি। কেন বইটার অনুপম নাম দা, তোর তুমি জন্য হলো? জীবনটাকে কিভাবে নিচ্ছ বলো তো, একটু 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 রোমান্টিকতা সুরে বলো না আমাদেরকে। শুধু তোর জন্য, শুধু তোর জন্য, শুধু তোর জন্য, এই তোর জন্য কিরকম লাইন পড়ে যায় একটু বলো না। শুধু তোর জন্যে অ্যাকচুয়ালি এই কাব্যগ্রন্থের কবিতাগুলোর মধ্যে যেগুলো ভাবনাটা কেন এসেছিল তোর জন্য লিখবো, এই ভাবনাটা কেন এসেছিল? কেউ ভাবিয়েছিল বলে, ভাবিয়েছিল বলে কেউ এখন আছে? কেউ ভাবিয়েছিল বলেই এই কাব্যগ্রন্থটা লিখতে বসলাম। এবং তার যে বিভিন্ন কবিতার যে আঙ্গিক, বিভিন্ন কবিতা নিয়ে তার মধ্যে একটা মলাটে ধরে রাখা হয়েছে, একটা মলাটে ধরে রাখা, কিন্তু সেই মুখটা বারবার ভেসে উঠেছে। একদম একদম। আর এটাকে নিয়ে বেঁচে থাকে। হ্যাঁ, এবং এই যে শ্রাবন্তী বলল যে তার সাংসারিক জীবনে এসে গান থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল, আমার ক্ষেত্রেও তাই। আমি যেহেতু সিভিল কনস্ট্রাকশনের লোক, কবিতা থেকে অনেকটা দূরে চলে যাচ্ছিলাম। ঠিক তো, তাই তো। কিন্তু হঠাৎ করে শ্রাবন্তী বন্ধু, কবি বিনয় মজুমদার একজন ইঞ্জিনিয়ার, তারপরে কিন্তু কবিতার জগৎ, তারপরে প্রেমে পড়ে গেল। হ্যাঁ, 4 দিন দেখা, তাকে নিয়ে ভাবনা, ছেড়ে দিল বলে চাকরি, তারপরে কবিতার প্রতি সত্যি বিনয়দা স্যালুট তোমাকে, ভালোবাসাকে মর্যাদা দিয়েছ। তো এই শুধু তোর জন্য কবিতাটা সেটারই গল্প যে আমার। কিন্তু অনুপম দা, বিনয়দা কিন্তু 2টি মানে সাংঘাতিক ভালো পুরস্কার পেয়েছে, একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, এই 2 জায়গায় মেলবন্ধন যথেষ্ট। সেই জায়গায় কবিতার জগতে এত উজ্জ্বল নক্ষত্র একজন মানুষ, কিন্তু প্রেমে সফলতা পেল না। ওনার কবিতা একটু বেশ
রুম খাড়া করে একদম, দেয়। একদম একদম তো সেই সময়ের হ্যাঁ। কবিতা অনুপমদাও যাই হোক, পৌঁছে যাবে ঠিক বিরতার কাছাকাছি আমরা আশায় থাকলাম। ধন্যবাদ জানি না। অনুপমদা, বলো। আমি আমার পাঠক এবং আমার বন্ধু, আপনার মতো বন্ধুদের ভালোবাসা পেলেই আমার কাছে সেটা বিরাট একদম পাওয়া। আছি থাকবো আমরা। পুরস্কারটা তো কবিতায় পরের ব্যাপার। বাপ্পাদা, হ্যাঁ, অনুপম দত্ত। শুধু তোর জন্য কবিতাটা, কাব্যগ্রন্থে শুধু তোর জন্য কবিতায়, সেটা আমারই কথা। বিশেষ করে আমার এই যে কর্পোরেট জীবনে এসে আমার কবিতা থেকে দূরে চলে যায়, এবং কর্পোরেট জীবনের যে একটা নেগেটিভ দিক, সেটা আমাকে অনেকটা জীবন থেকে দূরে নিয়ে চলে যাচ্ছিল। তারপর শুধু তোর জন্যই ফিরে আসা নিজের ঘরে, সত্যি, সত্যি, সেই জন্যই সত্যি। কবিতাটা লেখা। সত্যি নতুন জীবন দিল নাকি মনে হয়? হ্যাঁ, নতুন একটা জীবন আচ্ছা, বাহ। এবং নতুন একটা মানে শব্দের মধ্যে নিজেকে চেতনা চলে যাওয়া, চেতনা বাহ। বোধ যে একদম আমি ঠিক। হারিয়ে যাচ্ছিলাম, একদম। হারাতে হারাতে ফিরে আসলাম ফিরে আচ্ছা, এসেছি বাহ। আবার। আবার জীবন ঢেউয়ে ফিরে আসা। শুধু তোর জন্য। শুনি শুধু তোর জন্য। রাত গভীরে নিয়নের রোশনাই ঝলসে ওঠে বেসামাল নীলপরিদের রূপ, টুংটাং গ্লাসে উতলে ওঠে শরীর, টলমলো পায়ে এগিয়ে যায় অন্ধকারে মরিচিকা ছুতে, ঢুলু ঢুলু চোখে পথ বহু দূর, কেননা দুঃস্বপ্ন ভরা বিনিদ্র রাত বিষাক্ত বুকে পথ হাতড়ায়, হারিয়ে যায় দিক বিদিক, হারিয়ে যায় গেরুস্থলীর সব সুখ। কুয়াশা ঘেরা সকালে শালিকের ডানায় মৃত্যুর শীত ঝড়, জীবনের রিক্টার স্কেলে ভয়াবহ নিশ্চিত কম্পন, প্রতি নিমেষে ভেঙে পড়ে আত্মবিশ্বাস। সারাটা দিন নিকোটিন শুষে শুষে বিজ্ঞাপনী শরীর অস্তিত্বহীন, ঘামের দুর্গন্ধে কলুষিত মন, বেড়ে যায় অসম্ভব স্নায়ুচাপ। পণ্যের বাজারে কম বেশি দরে নিজেকে প্রতিনিয়ত বিক্রি করার অভ্যেস, মৃত্যুবধি হুতাশন পেট, রক্তে নাচে জঘন্য কামুক চেতনা, শুধু মিথ্যের মলম লাগিয়ে দগদগে ঘাস হারানোর সর্বত্র অপচেষ্টা। গোধূলির শেষ আলোয় বর্ণচোরা চিন্তা, দুরাশার আধারে হারিয়ে যায় অশ্বমেধের শেষ ঘোড়া, আবার অক্টোপাসের লালায় জড়িয়ে রাত নামে। জীবনের জ্যামিতিতে নেই কোনো সূত্র, অযথা কল্পনার পটে ছবি এঁকে প্রমাণ করার চেষ্টায় সব উপপাদ্য। এই ছিল আমার কলুষিত বর্ণমালা, এই ছিল আমার ছাদের আলসে ধরে হেঁটে যাওয়া, অন্তহীন গন্তব্যের নেশায় খাদের কিনারে দাঁড়িয়ে থাকা, স্মৃতিহীন, সত্তাহীন, প্রেম ভালোবাসা আবেগহীন, পাতায় পাতায় শুকিয়ে গেছে সব ক্লোরোফিল। হঠাৎ তোর আয়ত চোখের ইশারায় সম্বিত জেগে ওঠে, হোমের আগুনের পাশে যেন তোর অগ্নিশুদ্ধ নিষ্পাপ মুখ, আমাকে পুড়িয়ে পুড়িয়ে হোমানলে আত্মশুদ্ধির দিগদর্শন। বুঝে ফেললাম ভালোবাসার সহজ পাঠ, জেনে নিলাম জীবনের কি মানে। সুপ্ত সব প্রত্যাশাগুলো তোর বসন্তের ছোঁয়ায় ডালপালা মেলল আবার, গোলাপের মোমগন্ধে দক্ষিণা বাতাস বয়ে যায় 108টা লাল পদ্ম অঞ্জলি ভরে, শুধু তোর ভালোবাসা। তাই আবার আবার ফিরে আসলাম আমার মনের বসত ঘরে, শুধু তোর জন্যে, শুধুই তোর জন্যে। শুধুই তোর জন্যে, শুধুই তোর জন্যে। অর্থাৎ আমাদের জীবন যাপনটা যেন প্রতি মুহূর্তে পাল্টে পাল্টে যায়, কখনো সুখ, কখনো যন্ত্রণায় নিজেদেরকে ভাসিয়ে ফেলতে হয়। কিন্তু তার মধ্যেও আমরা কিন্তু একটা অভাব বোধ করি। আমরা অনেকেই করি, কেউ বলে ফেলি আর কেউ লুকিয়ে রেখে নিজেদেরকে গভীর জলে ডুবিয়ে রাখতে পারি। কিন্তু না, আমরা তো মানুষ, আমাদের জীবন্ত হয়ে উঠতে হবে, আমাদের জেগে উঠতে হবে। আর জেগে ওঠার মাঝেই যদি নতুন প্রাণ সঞ্চারিত হয় জীবনে, ক্ষতিটা কি? এখানে একজন লেখক লেখিকার সার্থকতা, নির্ভেজাল প্রেম আর নির্ভেজাল ভালোবাসা, শুধু তোর জন্যে। আর আমার কবিতায় আছে, আমি বেশ ভালো আছি, আমি বেশ ভালো আছি। এই বেশ ভালো আছি আর শুধু তোর জন্যে, এর সংমিশ্রণের রসায়নটা কোথায় আছে খুঁজতে হবে।
হ্যাঁ, তবে শেষ মুহূর্তে পর্যন্ত দেখলে অবশ্যই দর্শক পাঠক আপনারা জানতে পারবেন বাপ্পাদার কবিতার মধ্যে গভীরতা কতটা যাচ্ছে, প্রবেশ করছে। তার প্রস্ফুটিত ফুলগুলো তুলে আনতে হবে আমাদের কবিতার আঙ্গিকে। তাহলেই তো রাত জেগে থাকার মাঝে নিজেকে মনে হবে এক চাদরে ঘুমিয়ে আছি কবিতার সাথে। একটু স্বাদ বদল। সত্যিই শ্রাবন্তী ভালো দত্ত। লেখে, সুন্দর লেখে, আহ, সুন্দর। ধন্যবাদ আমাদের অনুপম দাকে। শ্রাবন্তী দত্ত সঙ্গীত। একটু অন্যরকম হ্যাঁ, গান গাই, 5 মিনিট আছে আমাদের, হ্যাঁ, বলো। ঠিক আছে? অন্যরকম গান গাই একটা, গীতা দত্তের একটা গান গাই। হ্যাঁ, আমার খুব প্রিয় একটা ভালো গান। একদম। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এ কি বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এ কি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এ কি বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এ কি বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, জানি মালা কেন গলে পরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এ কি বন্ধনে জড়ালে গো বন্ধু। বাহ, বাহ, এর উপরে আর অতীব, কিছু হয় না। অতীব দর্শক সুন্দর, বন্ধু, চমৎকার, একদম চমৎকার। জমজমান অনুষ্ঠানে আজকে সঙ্গীতজ্ঞ ছিলেন আমাদের শ্রাবন্তী দত্ত, জামালপুরের বাসিন্দা। আবার দেখতে পাবেন, অপেক্ষায় থাকুন। তারপর কবিতায় বাপ্পাদা, অনুপম দত্ত। একদম শেষ মুহূর্তে আমাদের আজকের কবি আড্ডায় দুজন আমাদের মনকে ভরিয়ে তুলেছে, সাথে আপনারা আমাদের সাথে ছিলেন। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় সঞ্চালনায় ছিলাম আমি, কবি সাংবাদিক শ্যামল রায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অভিনন্দন সাতক্ষণের তরফ থেকে। আবার দেখা হবে। নমস্কার।